আচ্ছা, আমরা আমাদের চারপাশে মাঝে মাঝে এমন কিছু ঘটনা দেখি, যে ঘটনাটা দেখে আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করি যে আচ্ছা, ঠিক দেখলাম তো? আদৌ ঘটনাটা সত্যি তো? কিন্তু যদি সেই একই ঘটনা একই সময় একই সাথে আমি এবং আমার পাশের মানুষ দুজনেই যদি একসাথে দেখি, তাহলেও কি আমরা সেই জিনিসটাই বলবো যে ঘটনাটা কি সত্যি তো? ঠিক দেখলাম তো ঘটনাটা? এরকম ঘটনার থেকে বেরোবার জন্য ধরে নিচ্ছি যে সেটা আমরা ভুল দেখেছি, কিন্তু তারপরেও আমাদের মনের ভেতর একটা আওয়াজ আসতে থাকে যে যেটা দেখেছি সেটা ঠিক দেখেছি, এবং যেটা দেখেছি সেটা বোঝার মতন ক্ষমতা আমাদের নেই। আজকেও গল্পের আকারে যে ঘটনাটা বলার চেষ্টা করছি, যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। ঘটনাটা কোনো এক শীতের রাতের। শীতটা বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে, চারপাশটা কুয়াশা। আমি মধ্য কলকাতায় আমার এক বন্ধুর বিয়ের নিমন্ত্রণ খেতে গেছি। বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে বেশ রাত হয়েছিল। আমি থাকি সাউথ কলকাতায়। যখন বিয়ে বাড়ি থেকে আমি বেরোলাম, একটুখানি বুঝতে পেরেছিলাম যে সেই মুহূর্তে আমার বাড়ি যাওয়ার জন্য গাড়ি পেতে একটু সমস্যা হবে, আর সেই সময় অ্যাপ ক্যাবও আসেনি। আমি চিন্তা করছি যে আমি কি করে আমার বাড়ি পৌঁছাবো। সেই সময় আমার আরেক বন্ধু আমাকে বলল, চল তোকে আমি বাড়ি ছেড়ে দিয়ে আসছি, তোর বাড়ির বাসস্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেবো, আমার তো নিজের গাড়ি আছেই, তোকে তোর বাড়ির বাসস্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে আমি আমার বাড়ি চলে যাব। আমি তাকে বললাম যে আমি থাকি সাউথ কলকাতা, তুই থাকিস নর্থ কলকাতা, তুই আমাকে সাউথে ছেড়ে তারপর নর্থে যাবি? ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? তো আমার কথা শেষ হতে না হতেই সে আমাকে বলল, অসুবিধে নেই, এমনিই তো শীতকাল, রাস্তা অত জ্যাম থাকবে না, গল্প করতে করতে চলে যাব, তোর বাড়ি অবধি ছেড়ে দিয়ে আমিও যদি আমার বাড়ি চলে যাই, খুব বেশি হলে হয়তো আধা ঘন্টার বেশি সময় লাগতে পারে, অসুবিধা নেই, চল চলে যাই। আমি আর বেশি কথা বাড়ালাম না, কারণ সেই সময় ওই শীতের রাতে আমার বাড়ি যাওয়ার জন্য অন্য কোনো গাড়ি পেতে যে আমার যথেষ্ট বেগ পেতে হবে সেটা আমি বুঝেছিলাম। তাই আমি আমার বন্ধুর কথাতেই রাজি হলাম। যেহেতু আমার বাড়ি যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, সে কারণের জন্য আমি খুব বেশি তাড়াহুড়ো আর করলাম না। আমিও করলাম না, আমার বন্ধুও করলো না। আর ওই যেহেতু আবার বললাম, যেহেতু গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, সেই কারণে খাওয়া দাওয়া করে এবং বাকি সবার সাথে কথাবার্তা বলে ওই বিয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে 12টা প্রায় বেজে গেছিল। রাস্তায় বেরিয়ে বিয়েবাড়ির কয়েকটা গাড়ি ছাড়া রাস্তায় তেমন আর জ্যাম দেখতে পেলাম না বা গাড়ি দেখতে পেলাম না। ভালোই হলো, রাতটা যেহেতু বেশি হয়েছে, বেশি জ্যাম না পেলেই ভালো, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই ভালো, কারণ আমাকে ছেড়ে আমার বন্ধুকে আবার নর্থে যেতে হবে, মানে পুরো উল্টো। একটা কানেক্টিং ধরে আমরা বাইপাসে উঠলাম। আমার বন্ধু নর্মাল গতিতেই গাড়ি চালাচ্ছিল। বাইপাসে ওঠার মুখে আমাদের নজরে একটি মেয়ে পড়ল, যে ওই বাইপাসের ধারেই দাঁড়িয়ে রয়েছে অত রাতে লিফটের জন্য। আমাদের গাড়ি দেখে যখন মেয়েটা লিফট চাইলো, আমি তখন আমার বন্ধুকে বললাম, এই ফাঁকা এত রাতে লিফট দেওয়ার কোনো দরকার নেই, কারণ বলা তো যায় না কোথা থেকে কি বিপদ হয়ে যায়। আজকাল পেপারে যা খবর বেরোয় সেটা দেখলে যে কারো মানুষেরই ভয় লাগে। আমার বন্ধু আমার কথা শুনে বলল, হুম, কথাটা ভুল বলিসনি, কিন্তু শুধুমাত্র সন্দেহের কারণবশত মেয়েটাকে লিফট না দেওয়াটাও কিন্তু উচিত নয়।
হতেই তো পারে যে মেয়েটার সত্যিই লিফটের দরকার আছে। আর আশেপাশে দেখ, রাস্তাও কিন্তু ফাঁকা, কাউকেই কিন্তু দেখা যাচ্ছে না। ওর কথাটা আমারও কোথাও না কোথাও ঠিক মনে হলো, যে শুধুমাত্র সন্দেহের কারণবশত একটা মেয়েকে ফাঁকা রাস্তায় ফেলে চলে যাওয়াটাও ঠিক না। তো আমি বললাম, ঠিক আছে তাহলে চল, আগে একটু কথা বলে দেখি। কথা বললেই তো বুঝতে পারবো যে আসল ব্যাপারটা কী, তারপরে না হয় লিফটের কথা ভাবা যাবে। মেয়েটি যেখানে দাঁড়িয়েছিল, আমাদের গাড়িটাও মেয়েটির থেকে একটু এগিয়ে দাঁড় করানো হলো। ততক্ষণে মেয়েটি গাড়ির কাছে চলে এসেছে। আমি জানলার কাচ অল্প নামিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বলুন, কি বলবেন। মেয়েটি তখন পরিষ্কার ইংরেজিতে আমাদেরকে জানালো যে ওনার একটি সামনের জায়গায় যাওয়ার কথা আছে। ওনার কাছেও গাড়ি ছিল, বাট কোনো একটি অজ্ঞাত কারণবশত গাড়ি খারাপ হয়ে গেছে, তাই যদি ওনাকে একটু লিফট দেওয়া যায়। ওনার সাথে কথাবার্তা বলে বুঝতে পারলাম যে আমরা যেদিকে যাচ্ছি ওনার গন্তব্যস্থলটাও সেদিকেই। মেয়েটির বেশভূষা এবং কথাবার্তা শুনে আভিজাত্য পরিবারের বলেই মনে হলো, এবং মেয়েটি যে সুগন্ধি মেখেছে সেটিও বেশ দামি। কিন্তু গাড়িটা যেহেতু আমার নয়, তাই আমি সিদ্ধান্ত নিতে পারি না যে এই গাড়িতে কে বসবে আর কে বসবে না। সেই সিদ্ধান্তের জন্য আমি আমার বন্ধুর দিকে তাকালাম। আমার বন্ধু তখন বলল যে হ্যাঁ ঠিক আছে, আপনি চলে আসুন, পিছনে বসে পড়ুন। মেয়েটিও পিছনে সিটে বসে পড়ল এবং গাড়ি আবার চলতে শুরু করলো। আমার বন্ধু মনে হয় ইচ্ছে করেই তখন গাড়িটা আস্তে চালাচ্ছিল। মেয়েটি তখন বলে উঠল, রাস্তা তো ফাঁকা, যদি একটু গাড়িটা জোরে চালানো যায়। আমার বন্ধু বলল যে না, আমি সবে সবে তো গাড়ি চালানো শিখেছি, তাই জন্যই আস্তে চালাচ্ছি। আর এমনিতেও আমার কোনো তাড়া নেই, তাই জন্যই আস্তে চালানো, কারণ যদি কারোর দরকার পড়ে বা যদি কারোর তাড়া থাকে, সে আমাকে ওভারটেক করে বেরিয়ে যেতে পারবে। মেয়েটিও বলে উঠল, হ্যাঁ আমারও তাড়া নেই। আমরা দুজন যখন গাড়িতে করে আসছিলাম, আমাদের ইয়ার্কি ঠাট্টাটা একটা আলাদাই পর্যায়ে চলছিল। কিন্তু এখন সেটা করা সম্ভব নয়, কারণ পেছনে তৃতীয়জনও বসে রয়েছেন। তাই জন্য আমরা যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করছি। কিন্তু আমার আবার একটা সমস্যা, আমি আবার চুপচাপ বসতেও পারি না। আমি তখন চেষ্টা করলাম মেয়েটার সাথে যেটুখানি অল্প বিস্তর কথা বলা যায়। এই যেমন কোথায় নামবেন এবং যেখানে নামবেন সেখান থেকে আপনার বাড়ি যেতে বা যে জায়গাতে যাবেন সেটা কত দূরে, এত রাতে নামলে কি আপনি ঠিকঠাক মতন গাড়ি পাবেন তো, গাড়িটা যে খারাপ হয়ে গেল সেটাকে কি সারাতে দিয়েছেন, রেন্টেড গাড়ি থাকলে তো সার্ভিস প্রোভাইডারকে একটা রিপোর্ট করতে পারেন। এই সব প্রশ্নই করতে থাকলাম, এবং আমি দেখলাম যে আমি যতটা প্রশ্ন করছি ঠিক ততটাই উত্তর মেয়েটা দিচ্ছে। তখন ভাবলাম যে হয়তো উনি আমাদের সাথে কথা বলতে অনিচ্ছুক, আবার গায়ে পড়া ভেবে ফেলে, সেই জন্য আমিও চুপচাপ হয়ে গেলাম। তবে একটা জিনিস আমি প্রথমেই ঠিক করে নিয়েছিলাম, যখন মেয়েটা গাড়িতে এসে বসেছে, রেয়ার ভিউ মিরর থেকে আমি মেয়েটার দিকে তাকাবো না। এবং আমার বন্ধুকে দেখলাম সেও রাস্তার দিকে তাকিয়েই গাড়িটা চালাচ্ছে। ঠিক গন্তব্যস্থান মানে আমি যেখানে নামবো সেখানে পৌঁছাবার আগে মেয়েটা বলে উঠল যে বাদিকের বাস স্ট্যান্ডটাতে একটু দাঁড় করিয়ে দেবেন। মেয়েটি গাড়ি থেকে নামার পরে আমি মেয়েটির দিকে তাকিয়ে দেখলাম, দেখতে বেশ সুন্দরী, বয়স অল্প। আমার জানি না কী মনে হলো, আমি হঠাৎ করে বলে বসলাম, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, হয়তো পরে কোনো দিনও কোনো এক সময় দেখা হবে। মেয়েটি বলল যে হ্যাঁ, আমারও আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু পরবর্তীকালে দেখা হয়তো আর হবে না। আপনাদের মাথায় কোনো বাজে চিন্তা আসেনি, বা আপনারা কোনো বাজে ধরনের কথাও আমাকে বলেননি, যার জন্য এইবার আপনারা বেরিয়ে গেলেন। যদি আপনাদের মধ্যে কোনো বাজে কথা বা বাজে চিন্তা আসতো, তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো, সেটা হয়তো আপনাদের ভালো লাগতো না। মেয়েটির কথা শোনা মাত্রই আমি হয়তো কথাটাকে ধরতে পারিনি।
আমার কথাটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগেছিল। যখনই আমি কথাটা বুঝলাম, আমি গাড়ির জানলার কাজটা সাথে সাথে নামালাম এবং আমার বন্ধু আমাকে বলে উঠল, কি কি বলে গেল মেয়েটা, কি বলে গেল আমাদেরকে। এবং সাথে সাথে আমরা দুজনেই গাড়ি থেকে বেরোলাম মেয়েটাকে দেখার জন্য। কিন্তু কোথায় সেই মেয়েটা? সেই ফাঁকা রাস্তায় শুধুমাত্র দাঁড়িয়ে আছি আমি আর আমার বন্ধু। মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার আশেপাশে কোথাও কোনো গলি নেই যেখানে মেয়েটা চলে যেতে পারে। মেয়েটার বলা কথা এবং আমাদের গাড়ি থেকে বেরোনোর মধ্যে খুব বেশি হলে 15 থেকে 20 সেকেন্ডের তফাৎ ছিল। এই সময়ের মধ্যে কেউ কোথাও যেতে পারে না। আমরা দুজন উদ্ভ্রান্তের মতন মেয়েটাকে খুঁজলাম, কিন্তু কেউ কোথাও ছিল না। এমন সময় একটা পুলিশের গাড়ি আমাদের পাশে এসে দাঁড়ালো। গাড়ি থেকে এক অফিসার আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এত রাতে এখানে কি করছেন? আমার বন্ধু আমতা আমতা করে বলল, না স্যার, মানে গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এ বলে আমরা দুজনেই গাড়িতে উঠলাম। আমার বন্ধু আমাকে বলল, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এত তাড়াতাড়ি কোথাও চলে যাওয়া। আমি বললাম, ভুল করছিস, মানুষের পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু ওনাদের পক্ষে তো সম্ভব। আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় একই প্রশ্নে চলে আসলাম। আচ্ছা, যেটা দেখলাম সেটা ঠিক দেখলাম তো? আদৌ দেখেছি তো? উত্তরটাও কিন্তু আমাদের কাছেই রয়েছে। যেটা দেখেছি সেটা হয়তো ঠিক দেখেছি, কিন্তু সেটা বোঝার ক্ষমতা বা ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের কাছে নেই।